এখন আমি বলি যে আসলে স্তন ক্যান্সারের ধরনগুলি কি টাইপের স্তন ক্যান্সার হতে পারে। এখন যে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে কিন্তু স্তন ক্যান্সারের 5টি বা 6টি ভ্যারাইটি আমরা জানতে পেরেছি, যেটা আজকে থেকে 20 বছর আগে বা 25 বছর আগে কিন্তু স্তন ক্যান্সার মানে হচ্ছে একটাই ক্যান্সার, সো ট্রিটমেন্ট কিন্তু ছিল সবার জন্যই একরকম। এখন কিন্তু সেই দিন আর নাই, এবং অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন রিসার্চ ওয়ার্কের মাধ্যমে এখন কিন্তু যেটা বলা হয় যে তার হরমোনাল সেন্সিটিভিটির উপরে নির্ভর করে কিছুটা টাইপ করা হয়, যেমন লুমিনাল এ বা লুমিনাল বি। দেন দেখা যাচ্ছে যে আরও কিছু মলিকুলার টেস্ট করে আমরা, যেটা HER2 নেগেটিভ, আপনারা তো কমনলি শুনে থাকবেন যে এটা একটা জেনেটিক টেস্ট বা মলিকুলার টেস্ট, যে সেইটার উপরেও কিন্তু নির্ভর করে যে এটা HER2 পজিটিভ আর HER2 নেগেটিভ। তো আমরা বলতে পারি যে এটা হরমোন পজিটিভ কিনা, হরমোন নেগেটিভ কিনা, অথবা হরমোন পজিটিভ HER2 পজিটিভ, অথবা হরমোন পজিটিভ HER2 নেগেটিভ, অথবা ট্রিপল নেগেটিভ। এরকম বিভিন্ন ভ্যারাইটির কিন্তু এখন ব্রেস্ট ক্যান্সার আছে। এছাড়াও আরও কিছু, যেমন ফাইলার্স ডিজিজ একটা আছে, সেটা এক ধরনের ব্রেস্ট ক্যান্সার, যদিও এটা টিপিক্যাল ব্রেস্ট ক্যান্সারের মতো না। তো এগুলি হতে পারে। তো যেটা বলবো যে আসলে স্তন ক্যান্সারের ধরনগুলি আইডেন্টিফাই করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিভিন্ন টাইপের ক্যান্সারের চিকিৎসা কিন্তু বিভিন্ন রকম হয়। সুতরাং এই হরমোনাল সেন্সিটিভিটি, HER2 সেন্সিটিভিটি সব কিছুর উপরে নির্ভর করেই কিন্তু আসলে স্তন ক্যান্সারের চিকিৎসাটা নির্ধারণ করা হয়, এবং এই জন্যই আমাদের সবারই জানা প্রয়োজন আসলে স্তন ক্যান্সারের কী ধরনের স্তন ক্যান্সার হয়েছে, সেটা অত্যন্ত জরুরি। তো এখন আসি যে আসলে স্তন ক্যান্সার কিনা এটা আমরা আসলে কিভাবে নির্ণয় করব। তো আমরা এই ক্ষেত্রে প্রথমেই আসে ক্লিনিক্যাল এক্সাম। একজন ক্যান্সার বিশেষজ্ঞ অথবা অ্যাটলিস্ট একজন MBBS পর্যায়ের ডাক্তার স্তন পরীক্ষা করবেন। সেই ক্ষেত্রে উনি ধারণা করতে পারেন যে এটা একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, তার হিস্ট্রি নেওয়া, এটা দিয়ে হচ্ছে শুরু। তারপরে আমরা বেসিক্যালি যেটা করব, কিছু ইমেজিং আমরা করব। 40 বছরের নিচে যদি হয় আমরা আলট্রাসোনোগ্রাম করব, 40 বছরের উপরে হলে আমরা ম্যামোগ্রাফি এবং আলট্রাসোনোগ্রাম করব। ইদানিং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু MRIও করা হয়, সেটাও প্রয়োজন ভেদে আমরা করতে পারি। এবং এই ইমেজিংয়ের ক্ষেত্রে আমাদের মোটামুটি একটা কিন্তু আমরা ধারণা পেয়ে যাব যে হ্যাঁ, এটা একটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এবং ফাইনাল যে ডায়াগনোসিস, যেটাকে আমি কনফার্মেশন বলতে চাচ্ছি, সেটা কিন্তু আমরা একটা টিস্যু বায়োপসি করব। এই টিস্যু বায়োপসিটা হতে পারে ইনসিশনাল বায়োপসি অথবা নিডল বায়োপসি, যেটাকে আমরা ট্রু কাট বায়োপসি অথবা কোর বায়োপসি বলে থাকি। এবং এই বায়োপসির মাধ্যমেই কিন্তু আমরা কনফার্ম করব যে এটা ব্রেস্ট ক্যান্সার কি ব্রেস্ট ক্যান্সার না। এই ক্ষেত্রে একটা কথা আমি অবশ্যই সবাইকে বলবো যে আমরা যেন FNACর উপরে নির্ভর করে আমরা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা না করি, কারণ এখন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস গাইডলাইনে কিন্তু FNACটা করতে নিষেধ করা হয়, এবং এই ক্ষেত্রে ট্রু কাট বায়োপসি বা ইনসিশনাল বায়োপসি ইজ দ্য বেস্ট অপশন।